সরকার মুখে যেটা বলে কাজে যদি সেটা করে দেখাতে পারে তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হয়। শুধু দল বা ভিন্ন মতকে শুধু বিরোধিতার খাতিরে বা ভিন্ন মতের কারণে তাদের এটাকে দূরে না রেখে সবাইকে নিয়ে যদি দেশকে এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের যে বাহিরের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ৭৯ নম্বর নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা। চুয়াডাঙ্গা 1 আসনের আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1। স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে। শুরুতে কোনো প্রশ্ন করব না, আপনাকে জানতে চাইব আপনার মনের ভিতরে কি এমন কথা, কি এমন শব্দ, কি এমন বিষয় ঘুরপাক খাচ্ছে যেটি আপনি আমাদের শুরুতেই বলতে চান আমাদের অনুষ্ঠান ভিন্ন মতে সহমত। দেখেন, ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শকবৃন্দ আছেন, ধন্যবাদ আপনার চ্যানেলের মাধ্যমে আমার চুয়াডাঙ্গা ৭৯ এই আসনের সকল ভোটারদেরকে, যারা আমাকে তাদের খেদমত করার সুযোগ দান করেছেন, তাদের পক্ষে রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নের জায়গায় কথা বলার সুযোগ দান করেছেন এবং তাদের সমস্যাগুলো দেখভাল করার জন্য দায়িত্ব প্রদান করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটি স্বপ্ন নিয়ে, একটি স্বপ্ন এবং একটি উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু হয় এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নই বলা যায় সেটা। সেই যাত্রা শুরুর পরে সকল জায়গায় জবাবদিহিতা, সকল জায়গায় মানুষের সম্মান, মানুষের মর্যাদা, বিভাজনের ক্ষেত্রে সমতা, এই স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি এবং জনগণ আমাদেরকে ভোট দিয়ে আমাকে তাদের এই জায়গায় নিয়ে আসার সুযোগ দেন। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আমরা যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে চলছি, যে স্ট্রাকচারের মধ্যে দিয়ে চলছি, যে কনস্টিটিউশনের মধ্যে দিয়ে চলছি, সেই জায়গায় গিয়ে আমরা জনগণকে যেটা পাইয়ে দিতে চেয়েছি সেই জায়গায় গিয়ে বাধাগ্রস্ত হচ্ছি। এইটা মনের ভিতরে সবসময় একটা প্রেশার আমাকে কুরে কুরে খাচ্ছে বলতে পারেন। যে কাজটা যেভাবে করতে চাই, সকল মানুষকে নিয়ে করতে চাই, এলাকার মানুষের সুবিধাগুলো অসুবিধাগুলো দেখে সেগুলো সলভ করতে চাই, সেগুলো করতে গিয়ে যে এক প্রকার আমলাতান্ত্রিক জটিলতা, এক প্রকার বাধা, এক প্রকার সরকারি দলের অবস্থান, সব মিলাই একটা মানুষের যে চাওয়া, সেই জায়গার চাওয়াটাকে সঠিকভাবে তার কাছে পৌঁছে না দিতে পারার একটি যন্ত্রণা মনের মধ্যে হয়ে বেড়াচ্ছেন। আমরা আসবো আপনার এই বিষয় নিয়ে। আমরা শুরুতেই চলে যাব আপনার আসনে। আপনার আসন চুয়াডাঙ্গা 1। একজন প্রবাসী বা একজন বহিরাগত মানুষ চুয়াডাঙ্গা 1 আসনকে কিভাবে চিনবে এবং সেই সাথে চুয়াডাঙ্গা 1 আসনের কোন বিষয়টি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করে? চুয়াডাঙ্গা তো একটি সীমান্তবর্তী জেলা। এইটার এবং স্বাধীনতার যুদ্ধের সময় ৭১ সালে একটি গুরুত্বপূর্ণ, যদিও বলা হয় যে ওখানে প্রথম রাজধানী হিসেবে ওটাকে, ওই অঞ্চলেই সীমান্তবর্তী হওয়ার কারণে তৎকালীন রাষ্ট্র যারা ইয়েতে ছিলেন তারা ওখানেই অবস্থান করেছেন। তো সেটা একটা বিষয় ছিল। এবং চুয়াডাঙ্গাতে সবচেয়ে বেশি হচ্ছে যে আমরা একটা কৃষিপ্রধান এরিয়ার মানুষ, যেখানকার কৃষকদের উৎপাদিত খাদ্যশস্য, সবজি, তারপরে ধান, গম, ভুট্টা, এইগুলো সারা বাংলাদেশের আমাদের খাদ্য চাহিদা মিটানোর পরেও বাংলাদেশকে একটা বড় একটা সারপ্লাস খাদ্য চাহিদা ঘাটতি পূরণ করে থাকে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের চুয়াডাঙ্গার জন্য আমিষের চাহিদা মেটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল গোট, যেটা ব্ল্যাক বেঙ্গল ছাগল, যেটাকে এই ছাগল হচ্ছে মূলত চুয়াডাঙ্গা কেন্দ্রিকই বেশি, এবং সেখানে এটা মাংসের চাহিদা পূরণ করেন এবং দেশে অন্য জায়গায় গিয়েও চাহিদা পূরণ করে থাকেন। এগুলা কি সম্ভাবনার কথা বলছেন? হ্যাঁ, সম্ভাবনার কথা। এটার সঙ্গে জাতীয় সম্ভাবনা কোনো কিছু আছে, যে যেমন যোগাযোগ ব্যবস্থা বা অন্য কোনো যোগাযোগ? দেখেন, চুয়াডাঙ্গাটা এমন একটি জায়গা, চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গা, এই বিশেষ করে দর্শনা থেকে শুরু করে বাংলাদেশের না, এটা হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বেই এটা ব্রিটিশ আমলে প্রথম যে রেল যোগাযোগ স্থাপন করা হয় সেটা চুয়াডাঙ্গার উপর দিয়ে। সেটা দর্শনা থেকে শুরু হয়ে আপনার পর্যন্ত, ঈশ্বরদী পর্যন্ত যে লাইনটি হয়, তো সেই জায়গায় দর্শনা, তারপরে চুয়াডাঙ্গা, তারপরে আলমডাঙ্গা, এটার উপর দিয়েই চলে গেছে।
তো এই যোগাযোগ ব্যবস্থার একটা এই যাত্রা কিন্তু ব্রিটিশ আমল থেকেই বলা যায় যে একটা বিরাট অগ্রযাত্রার থেকে দিকে ছিল। এর বাইরে সম্ভাবনার কথা যদি বলেন তাহলে চুয়াডাঙ্গাতে আমরা সবচেয়ে সমস্যার মধ্যে জলবায়ু কেন্দ্রিক একটা সমস্যার মধ্যে থাকি, কিন্তু আবার এই জলবায়ুকে কাজে লাগিয়ে বর্তমান বাংলাদেশের একটা সবচেয়ে ক্রাইসিস যে অবস্থায় আমরা চলছি সেটা হচ্ছে বিদ্যুতের যে সংকট, সেইটা পূরণের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে চুয়াডাঙ্গা। সেখানে যদি এখানে তাপমাত্রার পরিমাণটা সবসময় বেশিরভাগ সময় বছরের থাকে এবং সূর্যালোকটা বেশি এখানে পাওয়া যায়। তার মানে ভৌগোলিকভাবেও ভৌগোলিকভাবে এমন। তো যেমন গরমের সময় প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপমাত্রা, শীতের সময় আবার প্রচণ্ড শীত। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি তাহলে এখান থেকে সৌর বিদ্যুৎ বা এই যে নবায়নযোগ্য জ্বালানি বিকল্প এইটার মাধ্যমে আমরা কিন্তু বড় ধরনের ওখানকার বিদ্যুতের চাহিদা পূরণ করেও দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ কিন্তু সরবরাহ করার সুযোগ পাবো। আপনার কথায় কিন্তু এবং যদি আসছে, আপনি এখন সংসদ সদস্য, জি, মানুষ তো আপনার কাছে এই বিষয়টা নিয়েই সংসদে আমি আমার বক্তব্য উপস্থাপন করেছি। আচ্ছা, আপনি কিভাবে আবেদন করেছি যে আমার চুয়াডাঙ্গায় এই সম্ভাবনা যেহেতু আছে, জ্বালানি মন্ত্রণালয়ের প্রতি এই আবেদন রেখেছি যে আপনি আমাদের এখানে সরকারিভাবে এবং বেসরকারিভাবে যেভাবেই হোক এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। আপনি সংসদে অলরেডি কথা বলেছি। আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যখন নির্বাচন করতে গেলেন আপনার অঞ্চলে, তখন মানুষ আপনার কাছে কি ধরনের প্রত্যাশা করতেছিল এবং আপনি আপনার মানুষের উদ্দেশ্যে, আপনার আসনের মানুষের উদ্দেশ্যে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন? মানুষের কাছে আমি যেটা গিয়েছি একেবারে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা জায়গায় বলা যায়, প্রত্যেকটা গ্রামে গেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষের বেশিরভাগ মানুষের চাওয়ার ছিল যে মানে আমরা জনপ্রতিনিধি যারা হয়ে যায় তারা আর জনগণের কাছে যায় না। এটা মানুষের মানে ভিতরের কথা। আমি যেটা বিভিন্ন জায়গায় গিয়েছি, বলছে আজকে দেখা করতে এসেছেন কিন্তু এরপরে তো আর আসবেন না, খুঁজে পাওয়া যাবে না, আপনি তো হারাই যাবেন, এরকম দেখেছি আমরা, এটা বলে। তো আমি চেষ্টা করেছি, তখন আপনার উত্তর ছিল, আমি বলেছি যে আমি সেই রকমের এমপি হব না, এবং আমি ইতিমধ্যে আমি চেষ্টা করে যাচ্ছি এবং ইতিমধ্যে মানে অনেক কাজে গেছি। আমি মানুষের সব চাহিদা পূরণ না করতে পারলেও এখন পর্যন্ত প্রায় প্রত্যেকটা ইউনিয়নের বেশিরভাগ অঞ্চলে আমি ইতিমধ্যে আমার এই নির্বাচনের পরে এই যে চলমান অবস্থার মধ্যে আমি ঘুরে এসেছি। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আমি লোকজনের সাথে দেখা করেছি, কথা বলেছি, সমস্যাগুলো জানতে চেষ্টা করেছি, আমার সীমাবদ্ধতার কথাগুলো তাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা যদি লাস্ট একটা ঘটনা জানতে চাই যে আপনি যখন মানুষের কাছে গেলেন লাস্টের বার, তখন একজন মানুষ আপনার কাছে কি চাইলেন, কি প্রত্যাশা করলেন? এখন আমার এলাকার যেটা প্রবলেম হয়েছে, আমি লোকালি গিয়ে যেটা বেশি ফেস করেছি সেটা হচ্ছে, আমার তো বলেছি কৃষি প্রধান এরিয়া হওয়ার কারণে আমার কৃষকদের মৌলিক চাহিদা হচ্ছে যে তারা সার চায়। এটা হচ্ছে তাদের মৌলিক চাহিদা, কারণ এই ফসল উৎপাদনের জন্য সার তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে তারা বিবেচনা করেন। তো সেই সারের কথাটা বলেন আর বিদ্যুতের কথা বলেন, সাধারণত এই দুইটা বিষয়ে এখন বেশি বলছেন। আমি রিসেন্ট ঘুরতে গিয়ে যেটা পেয়েছি। আর রাস্তাঘাটের ব্যাপারগুলো আছে, মানুষের প্রত্যন্ত অঞ্চল, সেখানে রাস্তাঘাটের চাহিদা আছে, অনেক জায়গায় হয়েছে কিন্তু লোকাল রাস্তা অনেকে হয়নি, আবার যা হয়েছে তা ভেঙে গেছে। আমরা এই সার আর বিদ্যুৎ নিয়ে, এই সার আর বিদ্যুতের কথা যদি বলেন তাহলে সেই ব্যাপারে আমি কথা বলেছি। আমি চেষ্টা করেছি সারের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে নিয়ে বসতে, কৃষি অফিসারদের নিয়ে বসতে। এখানে যেটা প্রবলেম হয়েছে সেটা আপনার মাধ্যমে আমার জনগণকেও জানাতে চাই এবং সরকারকেও ইতিমধ্যে আমি বলেছি। এবং গত 4 তারিখে এসে, এরপরে ওইটা শোনার পরে এসে গত 4 তারিখে এসে আমি কৃষিমন্ত্রীর সাথে দেখা করেছি, যে ওনাকে বলেছি যে আপনার এলাকা হচ্ছে কৃষিপ্রধান এরিয়া, যেখানে ডুবে গেছে বা মানে নিচু এরিয়া, যেখানে হয়তো সেখানকার জন্য সার বরাদ্দ আছে, কিন্তু সেই সার যদি কাজে না লাগে তাহলে সেটা আপনি আমার এলাকায় দেন, যাতে আমার এলাকার কৃষকরা ফসলটাকে ভালোভাবে উৎপাদন করতে পারে, সেটা আমার দেশের চাহিদাই পূরণ করবে। তো মানে যেখানে এটা প্রবলেম যেটা হয়েছে যে আমি সব বিষয়গুলোর মূল, কিন্তু এখানে একটি প্রশ্ন, একটি ভিন্ন মত, এটা আমার মনে হয় দর্শকও এটি করতে চাইবেন, আমি দর্শকের হয়ে করছি, যেটি আপনি কৃষিমন্ত্রীকে বললেন যে ওনার অঞ্চল ডুবে গেছে বা সেইখানে অন্য অঞ্চল যেখানে ডুবে গেছে সেই সারটি আপনার ওখানে দিবে, যদি ডুবে না যেত তাহলে তো সুযোগ ছিল না। বিষয়টা আলাদা বরাদ্দ চেয়েছি। তবে এখানে যেটা প্রবলেম হয়েছে, যেটা আপনার মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কত হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে এই তথ্য কৃষি মন্ত্রণালয়ের কাছে আছে, কৃষি অফিসারদের মাধ্যমে। সরকারিভাবে ওনারা মনে করেন যে 1 বিঘা জমিতে হয়তো 20 কেজি বা 15 কেজি সার দিলে এনাফ, কিন্তু আমার কৃষকরা যারা আছেন তারা এটাই মানে মনে করেন না, এবং তারা এইটা দিয়ে তাদের ফসলের যে কাঙ্ক্ষিত উৎপাদন সেটা তারা পান না।
কিন্তু প্রবলেম যেটা হয়েছে যে একটা নীতিমালা হয়েছে, আপনি ইতিমধ্যে জানেন যে সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা। এই নীতিমালাটা এই গত কয়েকদিন আগে মিনিস্ট্রি থেকে ফাইনালি গেছে। তো এর আগ পর্যন্ত কিন্তু এটা বাস্তবায়ন হয়েছিল না, অথচ লোকালি কিন্তু মানুষ সার কিনতে পাচ্ছিলেন না, মানে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল শুধু ডিলারদের মাধ্যমে ছাড়া। ডিলারের ওখানে গেলে আবার সারাদিন একজন কৃষককে দাঁড়িয়ে থাকতে হয় 20 কেজি সারের জন্য। এটা একটা জটিলতা তার মানে সৃষ্টি এখানে হচ্ছিল। এই জটিলতা বা এই ঘাটতিটা কোথায়? সমন্বয়ের ঘাটতি এবং এখানে তথ্যেরও ঘাটতি। যেমন কৃষকদের পাশাপাশি মৎস্য চাষে যে লাগে সেটাও তো লাগে, সেইটার তথ্য কৃষি মন্ত্রণালয়ের কাছে নাই, অথচ কৃষি মন্ত্রণালয় থেকে সার বিতরণ হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে জেলাপতি। এই ঘাটতি কোথা থেকে পূরণ হবে? এই যে ঘাটতিটা হয়ে যাচ্ছে, তখন প্রকৃতপক্ষে যে কৃষক সে সার পাচ্ছে না, সে তখন মানে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, হাই হাই করছে এবং এখানে মধ্যস্বত্ব ভুগিয়ে আছেন। এটা কি আপনার গবেষণায় আপনার আসনের কথাগুলো বললেন নাকি দেশের অন্য অঞ্চলে? দেশের অন্য অঞ্চলে এরকম প্রবলেম আছে, তবে আমি যেহেতু একেবারে মাঠ পর্যায়ে গিয়ে ঘুরে এসেছি, আমি মাঠের কৃষকদের কথা, কৃষি অফিসারদের কথা, সব কথার মধ্য থেকে যেটা পেয়েছি আমার কাছে সেটাই মানে এটাই এসেছে এবং সেটি অলরেডি আপনি উপস্থাপন করেছি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো এখন প্রায় 6 মাস চলছে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই 6 মাসে এমন কোনো কাজ দৃশ্যমান হয়েছে যেটি সাধারণ মানুষ অলরেডি উপকার পাওয়া শুরু করেছে? আপনার কমিটমেন্টের মধ্যেও ছিল নির্বাচনের আগে। নির্বাচনের আগে একটা কমিটমেন্ট ছিল যে বিশেষ করে আমরা আমার চিকিৎসা ব্যবস্থার একটা ঘাটতি বড় ধরনের আছে। তো সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই কাজ করেছি এই ব্যাপারে, স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমরা কয়েকবার দেখা করেছি এবং ডিও লেটারের মাধ্যমে বলেছি এবং সংসদে কথা বলেছি এই ব্যাপার নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল যেটাকে বলা হয়, সেখানে আইসিইউ ছিল না, এখন সেটাকে আইসিইউতে নিয়ে আসতে পেরেছি আমরা। 10 শয্যা বিশিষ্ট আইসিইউ হয়েছে, যেটার পরিপ্রেক্ষিতে এখন রেগুলার যারা দরিদ্র এবং মানে মানুষ আছেন রেগুলার সেখানে চিকিৎসা পাচ্ছেন, এটা চালু আছে, সচল আছে। যদিও আমাদের লোকবল ঘাটতি আছে, আমাদের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু 50 শয্যার হাসপাতালের যে লোকবল, সেই লোকবল দিয়েই হাসপাতালটি চলমান ছিল। তার মধ্যে আবার 55টি মানে পদ শূন্য আছে। এখন এই শূন্য পদ পূরণের জন্য এবং অন্তত আগের অর্গানোগ্রাম অনুযায়ী এটার ব্যাপারে আমরা কাজ করেছি। গত 11 তারিখে মিটিং ছিল, সেই মিটিংয়ে এটা এজেন্ডাতে, স্বাস্থ্যমন্ত্রীর মিটিংয়ে এজেন্ডাতে ছিল, আমাদের তত্ত্বাবধায়ককে আমরা পাঠিয়েছিলাম। তার আগে আমি কথা বলে গিয়েছিলাম। এখানে 53টি পদ আবার নতুন করে ক্রিয়েট করার জন্য তারা কাজ করেছেন এবং এটা অর্থ মন্ত্রণালয়ে গেলেই আবার নতুন করে আমরা কিছু লোকবল পাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার একটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র আছে আলমডাঙ্গাতে, এটাতে দীর্ঘদিন আসলে মানে অ্যানেস্থেসিসের অভাবে, যেটা এখনও অভাব আছে, এই ঘাটতিটি আছে। অ্যানেস্থেসিস বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয়, তারা আসলে বোঝেন ডাক্তারদের, তারা হচ্ছে একটু শহরকেন্দ্রিক থাকতে চান। তো এই কারণেই তারা অনেকে হয়তো যান না বা বিভিন্ন প্রভাব খাটিয়ে তারা এটাকে অন্যরকম করেন। তো এইটার কারণে আমরা ওটা চালু করতে পারছিলাম, তবে এটাও চালু করতে পেরেছি আমরা। ধন্যবাদ। আমরা সংক্ষেপে যদি আরো কয়েকটি বিষয় জানতে চাই, আপনি স্বাস্থ্য খাত ছাড়াও আরো কোনো বিষয়ে কি সমস্যা দেখতে পাচ্ছেন যেটি আপনি সমাধানের কাজ করতে চাচ্ছেন? আরেকটা সমাধানের জন্য কাজ করেছি, যেটা হচ্ছে আমার চুয়াডাঙ্গা শহরের প্রবেশ পথের একটা ছিল যে একটা ফ্লাইওভার হওয়ার ছিল দীর্ঘদিন ধরে, 2022 সালের কাজটা শুরু হয়, 4 বছর ধরে কাজটা পেন্ডিং, মানে তার কোনো ছিল না। এই কিছুটা গেঁথে রেখে দিয়েছে, এই অবস্থার মধ্যে দিয়ে জটিলতার কারণে মানুষ চরম ভোগান্তির মধ্যে ছিল। এটা স্থগিত থাকার পরে এটা নিয়ে আমরা সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, মন্ত্রীর সাথে কথা বলেছি এবং নতুন করে এটা আবার একনেকে পাশ হওয়ার পরে আবার এটার কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন করে তাদেরকে টাইম একটা ফ্রেম করে দেওয়া হয়েছে, আগামী জুন মাসের 15 তারিখের মধ্যে অলরেডি কার্যক্রম শুরু হয়েছে এবং সেই কাজের গতি কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে, কাজের মান কেমন হচ্ছে, তাও আমি ইতিমধ্যে সরজমিনে গিয়ে দেখে এসেছি। আপনার এই যে বাস্তবায়ন যেগুলো করছেন বা উন্নয়ন লক্ষ্যে যে কাজগুলো করতে চাচ্ছেন আপনি, এখানে কি আপনি বিরোধী পক্ষের এমপি হতে কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন যে আপনার আসলে সম্ভব না বা কৌশলগতভাবে আপনি পিছিয়ে আছেন, এরকম কোনো বিষয় থাকে? হ্যাঁ, কিছুটা বিষয় তো আছেই। যেমন আমরা মানে আপনাকে যদি বলি যে আমরা একটা প্রত্যন্ত এরিয়ার আমাদের এরকম মানুষ আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লোকাল অনেক রাস্তাঘাটগুলো আছে যেগুলো খুবই জরাজীর্ণ অবস্থা। সেগুলো হচ্ছে সাধারণত মানে যেগুলোতে এখনও গেজেটভুক্ত রাস্তা না, সেগুলো সাধারণত হয়ে থাকে যে টিআর কাবিখার যে প্রকল্প আছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে, সেখান থেকে এগুলো বাস্তবায়ন করা হয়ে থাকে। আমরা মূলত এইটা নির্বাচিত হওয়ার পরে যে অল্প মাত্রার আর কি, যেটা অল্প মাত্রার এই কারণে বলছি, এখানে বৈষম্য আছে। এই বৈষম্যটি আসলে আপনারা হয়তো জেনে থাকবেন, সংসদের ব্যাপারে যেহেতু আমরা কথা বলেছি, দেশের মানুষ সকলেই জানে। এই বৈষম্যটা হচ্ছে এই যে
সরকার দলীয় এমপিরা যেভাবে বরাদ্দ পেয়েছেন সেই তুলনায় আমরা খুবই কম বরাদ্দ পেয়েছি। এই বরাদ্দের কারণে আমরা যতটুকু পেয়েছি তা দিয়ে লোকালি আমরা অনেকগুলো ছোট ছোট রাস্তা, যেগুলো 200-300 ফিট এরকম মানে যেটাকে হেরিং বন্ড বলা হয়, এই জাতীয় অনেকগুলো রাস্তা, কিছু ঢালাইয়ের যেটা সিসি ঢালাই বলা হয়, এই রকমের অনেকগুলো রাস্তা করেছি এবং অনেকগুলো স্কুল খেলার মাঠ, সেগুলোতেও কিছু মাটি ভরাটের কাজ করেছি। যতটুকু পেয়েছি তার পরিপূর্ণটাই সঠিকভাবে প্রকল্প নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। তার মানে আপনি যে কথাগুলো বললেন অলরেডি তো আপনি কাজ শুরু করছেন এবং আপনি কাজ চালিয়ে যাচ্ছেন। আমি যদি প্রশ্ন করি যে ভবিষ্যতে এমন কোনো কাজ যেটি আপনি চেয়েছেন বা নির্বাচনের আগে কমিটমেন্ট দিয়েছিলেন, সেই ধরনের কোনো কাজের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন যেটি করতে গিয়ে আপনার হয়তো বা নাও হতে পারে, এ ধরনের কোনো কাজ দেখতে পাচ্ছেন? আমাদের স্কুল কলেজ অনেকগুলো কিন্তু হওয়ার কথা, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা বারবার ঘুরছি এবং শিক্ষা মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটা, সেখানেও যাচ্ছি। ইতিমধ্যে সরকার দলীয় যারা এমপিরা আছেন, আমাদের সংসদ সদস্যরা মাননীয়, তাদের বরাদ্দ তাদের স্কুলগুলো চলে গেছে। এখনো পর্যন্ত আমাদের আসনে যেটা অন্তত বরাদ্দ দেওয়া হবে, আমরা অনেক দিন ধরে ডিও লেটার দিয়ে গেছি, কথা বলে গেছি, মন্ত্রী সুপারিশ সহ দিয়ে গেছি, এখনো পর্যন্ত সেটা আমরা পাই নাই। তাহলে এই কাজটা যদি ধীর গতিতে চলে তাহলে তো লাস্ট অফ অল আমি এটার বাস্তবায়ন করতে পারবো না। এই রকমের যদি চলতে থাকে তাহলে তো প্রকৃতপক্ষে আমার এলাকার যারা জনগণ তারা ক্ষতিগ্রস্ত হবে। আমার এলাকার জনগণও তো বাংলাদেশের একজন মানুষ, নাগরিক। আমরা যদি সবার আগে বাংলাদেশ ধরি তাহলে বাংলাদেশের সেও একজন নাগরিক, এটা তো তারা পাইতে হকদার। সেই জায়গায় এই ডিসক্রিমিনেশন যদি হয় তাহলে আমরা আশঙ্কা করি বাংলাদেশকে আমরা যেদিকে নিয়ে যেতে চাই, যে সমতার বাংলাদেশ গড়তে চাই, সবার আগে যে বাংলাদেশ গড়তে চাই, সেটা বাধাগ্রস্ত হবে। আপনি যে কথাগুলো বললেন, একজন সাধারণ মানুষ অর্থাৎ আপনার আসনে যারা ভোট দিয়েছে তারা তো এই বিষয়গুলো দেখবে না, তারা চাইবে আপনার কাছে আপনি একজন সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি কাজগুলো কি সঠিকভাবে সঠিক সময়ে দিতে পারছেন বা পারবেন? বা তারা কি আপনাকে কখনো বলেন যে আপনাকে ভোট দিয়ে তাদের ভোটটা আসলে মূল্যহীন হয়ে পড়েছে যেহেতু আপনি সরকারি দলের না? এই ধরনের কোনো ভিন্ন মত বা এটা তো ভিন্ন মত, সাধারণ মানুষ বাস্তবতা বুঝতে পারেন কিছুটা, কিন্তু সরকারি দলের যারা আছেন তারা আরো জনগণকে বলতে চান। তারা কেন বলবেন? সরকারের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের পর্যায়ের লোকের কাছ থেকে আমরা কিছুদিন আগে বক্তব্য শুনেছি যে একটা নির্ধারিত এলাকায় গিয়ে বক্তব্য দেওয়া হয়েছে যে আপনারা সবসময় ভোট দেন সরকারের বিরোধী দলের লোককে, যার কারণে আপনার এলাকার উন্নয়ন হয় না। তা আসলে যদি এই রকমের পর্যায় হয় ওনাদের কাছ থেকে, তাহলে আমার এলাকায় তো এর বাইরে না, আমার এলাকায় যারা সরকারি দলের লোকজন আছে তারা তো এটাই আর উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন বা করছেন যে আপনারা আমাদেরকে ভোট দিলে আমরা এই করে দিতাম, সেই করে দিতাম। আসলে কতটুকু দিত সেটা তো পরের প্রশ্ন, কিন্তু মানে এখন তারা এই বিষয়গুলোকে মানে কিছুটা হইলেও করেন এবং এই কাজের ক্ষেত্রে আমরা যেটা পজিটিভ থিঙ্কিং করতে চাই, পজিটিভ চিন্তা করতে চাই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেখান থেকে বাধা আমাদের আছে। এত কিছুর ভিড়েও যদি সরকারের 6 মাসের কাজের মধ্যে থেকে 3টি ভালো দিক আপনাকে বলতে বলা হয় যেটি আপনি সহমত পোষণ করেন যে সরকার এই কাজগুলো, এই সিদ্ধান্তগুলো ভালো নিয়েছে, আপনি কি বলবেন? প্রথমেই সরকারের পররাষ্ট্রনীতির কথা বলবো, যেটা আমরা আগে বিগত বছরগুলোতে দেখে এসেছি, একপেশে পররাষ্ট্রনীতি। সেখান থেকে সরকার ব্যাক করেছে, একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির দিকে সরকারের আমরা যেতে দেখেছি। সরকার প্রধানকে যখন উনি একটি দেশ সফর করে সংসদে এসেছেন, আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের বিরোধী দলীয় নেতা তাকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা এই রকম পররাষ্ট্র নিতে চাই, আমরা সকলের সাথেই যে পররাষ্ট্রনীতির যে নর্মস আছে সেটার উপরে চলতে চাই, একক কোনো দেশের ব্র্যাকেটের ভিতরে বন্দী হয়ে যেতে চায় না। তো এইটা বিষয়। আবার মানে যদি বলেন যে সরকারের কিছু সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি নিয়েছেন, এটা ভালো দিক। যে মানে সামাজিক রুরাল এরিয়ার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্মসূচি, এটা পজিটিভলি আমরা ধন্যবাদ। আমরা আবার আপনার আসনে ফেরত যাব। আপনি নির্বাচনে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন এবং তার 2টি ইতিবাচক গুণ বলবেন যেটি আপনি স্বীকার করেন যেহেতু আপনারা একসঙ্গেই কাজ করে যাচ্ছেন। আমার আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জনাব শরীফুজ্জামান শরীফ। উনি হচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং উনি এখন বর্তমান জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনীত হয়েছেন, সরকারের পক্ষ থেকে নিয়োজিত হয়েছেন। তো উনি ওনার সাথে কথা বলে সব কিছু মিলে রাজনীতিবিদ হিসেবে দলের জন্য যেটা করার দরকার উনি সেগুলো করেন। ওনার কর্মীদের সাথে ওনার যোগাযোগ আছেন, সেটা ভিন্ন প্রেক্ষাপট।
নির্বাচনের পরবর্তীতে নির্বাচনের কালীন যে কোনো বিষয়ে যদি আপনি বলেন যে প্রবলেম হইলে আমরা কথা বলেছি, সলভ করার চেষ্টা করেছি, এ ব্যাপারে আন্তরিকতা ছিল। ধন্যবাদ। ওনার ভিতরে যথেষ্ট। মাননীয় সংসদ সদস্য, আমরা দেশের বর্তমান অর্থনীতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো। আর তরুণ, যেহেতু আপনি একজন তরুণ সংসদ সদস্য এবং প্রথম, আমরা যতটুকু জানি যে আপনি প্রথম সংসদ সদস্য, তরুণদের কর্মসংস্থান নিয়ে আপনার নিজস্ব কোনো ভাবনা বা আপনার আসনের তরুণদের নিয়ে কোনো পরিকল্পনা করছেন কিনা, বা এখন পর্যন্ত বাস্তবায়ন করেছেন কিনা কোনো বিষয়? দেখেন, এইটার বিষয় নিয়ে মূলত আমাদের প্রথম থেকেই টার্গেট ছিল যে আমাদের মানে তরুণদেরকে শুধু চাকরি নয়, তাদেরকে দক্ষতা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারে কাউন্সিলিং করা, এই ব্যাপারে মানে তাদেরকে ক্ষেত্র তৈরি করে দেওয়ার, তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। তো এটার আলোকে ইতিমধ্যেই মানে আমাদের যে মানে সরকারি প্রকল্পগুলো আছে সেইগুলোতে মানে বিশেষ করে যুব উন্নয়নের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেগুলোতে আমি নিজে পরিদর্শন করেছি। সেখানে কারা ট্রেনিং করছেন, কতজন করছেন, কিভাবে করছেন সেগুলো জানার চেষ্টা করেছি। এবং মানে এখানে আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়ে আমি যুবকদেরকে পাইলে তাদেরকে ব্যাপারে উদ্বুদ্ধ করেছি যে এই ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করা এবং তাদেরকে এগিয়ে যাওয়া। এর পাশাপাশি আমাদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য কম্পিউটার প্রশিক্ষণ বা ইয়ের জন্য যেটা কার্যক্রম, এটার কার্যক্রম চলমান আছে। এবং এইটার এক্সট্রাভাবে আরেকটা কার্যক্রম আমরা আমাদের আলমডাঙ্গা, একটা বড় উপজেলা, আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় গিয়ে তাদেরকে এই ট্রেনিংগুলো নিতে হয়। তো আলমডাঙ্গা কেন্দ্রিক এটা করার জন্য প্রসেস চলছে। ইতিমধ্যে একটা প্রজেক্টে এসেছে, সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই আলমডাঙ্গা কেন্দ্রিক এই যে মানে ইয়ের কেন্দ্রিক প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, যেটা এআই এবং অন্যান্য যে এই বিষয়গুলোকে একটা আর্ন প্রজেক্টের আওতায় সেটার কার্যক্রম ওখানে শুরু হবে। সেটার যারা ঠিকাদার পেয়েছেন তাদের সাথেও কথা বলেছি আমরা, দ্রুত এটা কাজ শুরু হবে। ধন্যবাদ। সেটার মাধ্যমে ইতিমধ্যেই একটা অনুষ্ঠানের একেবারে গেছেও শেষ প্রান্তে জাপানে। চলে গেছি। আমাদের শেষ একটি প্রশ্ন আসে। আপনার পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 17টি এসডিজি গোল লাগানো আছে। এখান থেকে আপনার আসনের জন্য আপনি কোনটা বেছে নেবেন এবং সেটি কেন? আমাদের এইটা আমাদের নয় শিল্প উদ্ভাবন অবকাঠামো, এইটার ব্যাপারটাই আমরা সুযোগ আছে আমাদের। কেন মনে হয়? আমাদের মানে অবকাঠামো এবং উদ্ভাবন যেটা যদি বলি, তাহলে আমাদের সেখানে কি বলা যায় যে বিশেষ করে কৃষি থেকে উৎপন্ন যে পণ্য বা এখানে অল্প অল্প টাকায় জনবল পাওয়া বলেন, শ্রমিক পাওয়া বলেন, এগুলোর অনেক সুযোগ আছে। এবং যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে যদি আপনি বলেন, তো চুয়াডাঙ্গার সাথে এখন আমাদের যে সড়ক পথ, রেলপথ, এইগুলোর কিন্তু ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক ইজি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আমরাকে শিল্পায়নকে এইখানে এগিয়ে নিতে পারি, তাহলে এক হচ্ছে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যুবকদেরকে মানে অল্প পয়সায় যারা মানে এখানে ইনভেস্ট করতে চান তারা তাদের জন্য এটা ভালো একটা মানে কি বলা যায় যে বেশি লাভজনক একটা প্রতিষ্ঠান হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। পাশাপাশি এটা কিন্তু একেবারে সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে যদি আমরাকে শিল্পটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারি যে এখান থেকে এমন কোনো পণ্য উৎপাদন করছি যেটার মাধ্যমে পার্শ্ববর্তী রাষ্ট্রকেও আমরা সেই পণ্যের চাহিদা আছে, এরকমের যদি মানে যোগাযোগ ব্যবস্থাটা সেরকম হয়, খুবই নিকটতম আমাদের এবং খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ আপনি বলেছেন। যদিও আপনার পেছনে আরেকটি বিষয় আছে, উন্নয়ন লক্ষ্যমাত্রা 17 নাম্বার, লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এটা আসলে মানে সরকারের মানে যে যারা অংশীদারিত্ব হতে চান উন্নয়নের ক্ষেত্রে, আসলে তারা তো সার্বিক নিরাপত্তার কারণে বলেন, তারপরে তাদের অর্থকে কি বলা যায় যে বাংলাদেশ থেকে যেভাবে অর্থ লুটপাট হয়ে বিদেশে পাচার হয়ে যায়, এইটার ভয়ে বলেন, এইগুলোর ক্ষেত্রে লোকজন আসতে একটু মানে ভয় পায়। আমাদের দেশেরই অনেক যারা আছেন তারা বিদেশে বিনিয়োগ করে থাকেন। এই জাতীয় বিনিয়োগকারীদেরকে যদি আমরা আসলে বাংলাদেশে সুন্দর পরিবেশ দিতে পারি, তাদের নিরাপত্তা দিতে পারি, তাদের অর্থের নিশ্চয়তা দিতে পারি, তাহলে সরকার যদি তার অর্থ মানে লোপাট হলে বা হইলে তার পাশে সরকার দাঁড়াবে, এই নিশ্চয়তা যদি সেই বিনিয়োগকারী পায়, তাহলে আমার মনে হয় যে এই জাতীয় সরকারের উন্নয়নমূলক কাজ বা দেশের উন্নয়নমূলক কাজে তারা ভালো ভূমিকা রাখতে পারবে। এবং সার্বিক সার সংক্ষেপ হলো, উন্নয়নে অংশীদারিত্বটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। সরকারের একার পক্ষে তো আসলে দেশকে উন্নয়ন করা সম্ভব নয়। এখানে সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এবং শেষ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। উন্নয়নের স্বার্থে আপনার আসন অথবা দেশের ভিন্নমত থাকতেই পারে, সহমত হওয়াটা কোথায় প্রয়োজন? আপনার কাছে কি মনে হয়?
আমার কাছে যেটা মনে হয় সরকার একটা দায়িত্বশীল সরকারই হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সরকারের সদিচ্ছা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি। সরকার মুখে যেটা বলে কাজে যদি সেটা করে দেখাতে পারে তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হয়। শুধু দল বা ভিন্ন মতকে শুধু বিরোধিতার খাতিরে বা ভিন্ন মতের কারণে তাদের এটাকে দূরে না রেখে সবাইকে নিয়ে যদি দেশকে এগিয়ে নিতে পারি, আমাদের সমস্যাগুলো সবাই চিহ্নিত করে জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা সবাই একত্রে কাজ করতে পারি, তাহলে আমাদের যে বাহিরের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আপনার সময় ও মতামতের জন্য। দর্শক, ভিন্ন মতে সহমত যে যেখান থেকে দেখলেন, আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের অনুষ্ঠানের কমেন্ট বাক্সে জানিয়ে দেবেন, এবং সেই সাথে যদি কোনো ধরনের ভিন্ন মত থাকে সেটিও অনুষ্ঠানের কমেন্ট বাক্সে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।